তো নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্টের বাংলা আমরা লিমিটেশন অ্যাক্ট, এর প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য এটা পড়বো। লিমিটেশন অ্যাক্টের বাংলা লিমিটেশন অ্যাক্টই বলবো, তামাদি আইনও বলা যায়। তবে ইদানিং বাংলাদেশ বার কাউন্সিল আইনের নামগুলো ইংলিশেই বলছে, বাংলায় ব্যবহারের প্রচলন কমে যাচ্ছে। তো এই আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য বর্ণনা করুন এবং দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 একটি স্বয়ংসম্পূর্ণ আইন ব্যাখ্যা করুন। অর্থাৎ আমরা যাব যতগুলো আইন আছে, কোনো আইনকে কিন্তু স্বয়ংসম্পূর্ণ আইন বলিনি, একমাত্র লিমিটেশন অ্যাক্টকে স্বয়ংসম্পূর্ণ আইন বলা হচ্ছে। এটা কেন বলা হচ্ছে ব্যাখ্যাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা আইনের প্রকৃতিটা দেখে নিই। তো তামাদি আইন 1908-এর প্রকৃতি আমরা লিমিটেশন এই অ্যাক্ট ব্র্যাকেট ইংলিশে দিয়ে দিব এখানে। তো তামাদি শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো কোনো কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধাপ্রাপ্ত হওয়া। মূলত দা লিমিটেশন অ্যাক্ট 1908 একটি পদ্ধতিগত আইন। এই আইন একটি নির্দিষ্ট মেয়াদের পরে কোনো আইনগত অধিকারের বিলুপ্তি ঘটায়। অর্থাৎ একটা মানুষের আইনগত অধিকার আছে, অর্থাৎ তার অধিকার যদি খর্ব হয়, কেউ লঙ্ঘন করে, তাহলে আদালতে, সিভিল কোর্টে, দেওয়ানি আদালতে এসে সেই অধিকারকে সে বলবৎ করার জন্য মামলা করতে পারে। তো এই অধিকারটা কতদিন পর্যন্ত থাকবে? যেমন একটা খাবারেরও তো একটা এক্সপায়ারি ডেট থাকে। আমরা দেখি যে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট থাকে। তো লিমিটেশন অ্যাক্টের কাজ হচ্ছে এক্সপায়ারি ডেটটা কত সেটা বলে দেওয়া, এবং এটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে এবং কতদিন পর্যন্ত এটার মেয়াদ। ম্যানুফ্যাকচারিং ডেট বলতে মামলা করার যে কারণ, কজ অফ অ্যাকশন, কবে থেকে মামলাটা করার কারণ উদ্ভব হলো এবং কতদিন পর্যন্ত এটা মেয়াদ বহাল থাকবে, তার মানে তামাদির মেয়াদ কতদিন বা কত মাস বা কত বছর, এবং সর্বশেষ কত তারিখে এটা আলটিমেটলি এক্সপায়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে বা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো এইটাই কিন্তু নির্দিষ্ট করে দেয় কতদিনের মধ্যে কোনো মামলার আপিল, রিভিউ বা রিভিশনের জন্য আদালতে দরখাস্ত পেশ করতে হবে, কখন বিলম্ব মওকুফ করা যাবে ইত্যাদি বিষয় দ্য লিমিটেশন অ্যাক্টে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এখানে আমি প্রকৃতিতে একটু সূচনামূলক বা ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স দিয়েছি, আপনারা নিজেদের মতো করেও দিতে পারেন। দ্য লিমিটেশন অ্যাক্ট হচ্ছে কোনো সম্পত্তির ওপর থেকে মালিকানার দ্বন্দ্ব দ্বন্দ্বকে শেষ করে পক্ষগণ তাহাদের মধ্যে, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মানে বিবাদ, বিবাদও লিখতে পারেন, এই শব্দটা বানানগত যদি সমস্যা মনে হয়। তার মালিকানার বিবাদকে শেষ করে পক্ষগণ তাহাদের মধ্যে পারস্পরিক বিরোধ অনেক বছর যেন চলতে না পারে, সেজন্য তামাদি আইনের সৃষ্টি। দ্য লিমিটেশন অ্যাক্ট সকল প্রকার প্রতারণামূলক কাজ বন্ধ করে দেয়। কারণ দীর্ঘদিন যদি একটা জিনিস চলতে থাকে তাহলে তো প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। কোনো মামলার দরখাস্ত কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে, কতদিনের মধ্যে আপিল করা যাবে, কোন সময় মামলা করতে দেরি হবার পরও আদালত মামলার দরখাস্ত গ্রহণ করতে পারেন, এসব বিষয় সহ ইত্যাদি বিষয় লিমিটেশন অ্যাক্ট 1908 নির্দিষ্ট করে দেয়। তাই দাবি বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লিমিটেশন অ্যাক্টের বৈশিষ্ট্য কি বা লিমিটেশন অ্যাক্টের প্রকৃতি কি সেটা আমরা জানলাম। পরিধি জানবো। লিমিটেশন অ্যাক্টের পরিধি উপলব্ধি করার জন্য অত্র আইনটির শুরুতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করা জরুরি। প্রায় প্রতিটা আইনে প্রথমে একটা প্রস্তাবনা থাকে। এই প্রস্তাবনাতেই বলে দেওয়া থাকে এই আইনটা কেন তৈরি করা হচ্ছে। তা লিমিটেশন অ্যাক্টের প্রস্তাবনা বিশ্লেষণ করলে জানা যায় যে অত্র আইনটির বিধানসমূহ মূলত দুইটি পরিধিকে লক্ষ্য করে আলোচিত হয়েছে: দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়া, অর্থাৎ কোনটার মেয়াদ কতদিন হবে,
এবং তদুদ্দেশ্যে অর্থাৎ উক্ত উদ্দেশ্যে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করা। দুইটা আমরা পরিধি দেখতে পাচ্ছি। এখানে বাদ বাকি যেগুলো আছে সহজ ভাষাতে লেখা আছে, আপনারা একবার পড়লে বুঝতে পারবেন। দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল ও দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করার পূর্বে দুই ধারায় কিছু সংজ্ঞা প্রদানের মাধ্যমে আইনটিকে ব্যবহৃত আইনটিতে ব্যবহৃত প্রবঞ্চগুলোকে, প্রবঞ্চ বলতে টার্ম, আমরা ইংরেজিতে বলি না টার্ম, তো টার্ম বা কোনো টপিক, এর বাংলা হচ্ছে প্রবঞ্চ। আপনারা এখানে টার্ম শব্দটাও লিখতে পারেন, যে টার্ম গুলোকে সহজবোধ্য করা হয়েছে। তাহলে দুই ধারায় কি আছে, কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি দেখেন কোন ধারায় কি আছে, এইভাবে আমি সংক্ষেপে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। দুই ধারায় গেল, তিন ধারায়। তিন ধারা তামাদি আইনের মেরুদণ্ড। অত্র ধারায় দ্য লিমিটেশন অ্যাক্ট এর মূল বক্তব্য ব্যক্ত করা হয়েছে। তার মানে বলা হয়েছে কি, তামাদির মেয়াদ শেষ হলেই আর কোনো মামলা করা যাবে না, এটাই তিন ধারায় বলা আছে। 4 থেকে 25 ধারা পর্যন্ত ব্যতিক্রম সাপেক্ষে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট বিধানাবলী বিবৃত হয়েছে। 26 থেকে 28 নং ধারায় স্থাবর সম্পত্তির ব্যবহারজনিত অধিকার, অর্থাৎ দীর্ঘদিন ব্যবহার করলে এই সম্পত্তি যে ব্যবহারকারী তার হয়ে যায়, এই ব্যবহারজনিত অধিকারকে প্রেসক্রিপশন বলা হয়। প্রেসক্রিপশন সাধারণত দুই প্রকার, অ্যাডভার্স পজিশন এবং ইজমেন্ট ও বিরুদ্ধ দখল বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাহলে 26 থেকে 28 পর্যন্ত ইজমেন্ট এবং অ্যাডভার্স পজিশন দুইটা বিষয় আলোচনা করা হয়েছে, সেটাও বলে দিলাম। 29 ধারায় অত্র আইনের প্রযোজ্যতার পরিধি উল্লেখ করা হয়েছে। অত্র ধারা মতে বিশেষ আইনসমূহ যেখানে তামাদির বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে, অর্থাৎ ওই আইনে যদি বিধান থাকে, সেক্ষেত্রে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্টের বিধানসমূহ প্রযোজ্য হবে না। তাহলে কোন ধারায় কি আছে সেটার ভিত্তিতে পুরো তামাদি আইনের একটা সামাপ বা সামারি বা সারাংশ আমি তুলে ধরেছি। এছাড়াও সকলের সুবিধার্থে অত্র আইনের প্রথম তফসিলে দেওয়ানি মূল মোকদ্দমা ও রিভিউ, দেওয়ানি ও ফৌজদারি আপিল এবং বিভিন্ন দরখাস্ত বিষয়ে তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম তফসিলে কিন্তু তামাদির মেয়াদগুলো লিস্ট আকারে দেওয়া আছে, ছক আকারে। দ্য লিমিটেশন অ্যাক্টে রিভিশন দায়েরের আলাদাভাবে মেয়াদ না থাকলেও সাধারণত আপিল দায়েরের মেয়াদকেই রিভিশন দায়েরের মেয়াদ ধরে আদালত সমূহে প্র্যাকটিস চলমান আছে। তাহলে রিভিশন দায়েরের মেয়াদ কিন্তু তামাদি আইনে নাই। আপিলের যে মেয়াদ সেটাকেই রিভিশনের মেয়াদ হিসেবে কিন্তু ধরা হয়। এরপরে উদ্দেশ্য, আমরা প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য পড়ছি। এবার উদ্দেশ্য। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, এটা 1908 সালের 9 নং আইন। এই আইনটি 7 আগস্ট 1908 সালে প্রণীত হয়। এটি দেওয়ানি মামলার মেয়াদ সম্পর্কিত আইন একীভূত ও সংশোধন করণার্থে এবং অন্যান্য উদ্দেশ্যে প্রণীত একটি আইন। তাহলে এই আইনের উদ্দেশ্যটা কি? দেওয়ানি মামলার মেয়াদ সম্পর্কিত আইন, মানে দেওয়ানি মামলা কতদিনের মধ্যে করতে হবে, এইটা তো কোনো না কোনো আইনের মাধ্যমে নির্দিষ্ট করা দরকার ছিল। সেই কাজটাই কিন্তু করছে এই দ্য লিমিটেশন অ্যাক্ট। এবং একীভূত করে সংশোধন, যেমন আগে যে তামাদি আইন ছিল, এই 1908 সালে তামাদি আইন আসার আগে আগে যতগুলো তামাদি আইন ছিল সবগুলোর তামাদের মেয়াদ সেম ছিল, 60 ইয়ার্স, 60 বছর। এক মানে সবগুলো মামলারই তামাদের মেয়াদ 60 বছর ছিল আগে। তো সেটা নিশ্চয়ই একটা যোগ উপযোগী কোনো আইন ছিল না। তো বর্তমানে যেটা আছে অনেকটা যোগ উপযোগী, অর্থাৎ আপ টু ডেট একটা আইন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই নীতির উপর তামাদ আইন প্রতিষ্ঠিত। মানে যখন, অর্থাৎ যেখানে বিচার বিলম্বিত হয় সেখানে ন্যায় বিচার ব্যাহত হয়। বিলম্বিত করতেই দেওয়া হবে না, বিলম্বিত করতে দিলেই তো একটা বিবাদ দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ নির্দিষ্ট একটা মেয়াদ থাকতে হবে সবকিছু। ফলে ন্যায় বিচার নিশ্চিতকল্পে বিলম্ব এড়ানো উদ্দেশ্যকে সামনে রেখে আইন প্রণেতাগণ দ্য লিমিটেশন অ্যাক্ট রচনা করেন। নিম্নে অত্র আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো। তাহলে আমি
এই টপিক ওয়ানের 1.1 যে প্রশ্ন, তিনটা বিষয় দেখেন এর মধ্যে আছে। একটা হচ্ছে নেচার মানে প্রকৃতি, 2 নম্বর হচ্ছে পরিধি, 3 নম্বর হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য যদি শুধু উদ্দেশ্য দিয়ে দেয়, এ যদি 5 নম্বরের দেয়, তাহলে আপনাকে প্রথমে এই কিছু সূচনামূলক বক্তব্য দিতে হবে। তারপরে এখানে দেখেন 10টা পয়েন্ট আছে তামাদি আইনের উদ্দেশ্য, বা কি কারণে তামাদি আইন তৈরি করা হয়েছে, বা তামাদি আইনের প্রয়োজনীয়তা। যেটাই উদ্দেশ্য সেটাই হচ্ছে প্রয়োজনীয়তা। তো প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যটা পড়ি। 1 নম্বর হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করতে পক্ষদের বাধ্য করা। ধারা 3-এ বলা হয়েছে যে 3 থেকে কিন্তু এই লাইনটা আমি নিয়েছি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না আসে এর পরে এসে লাভ নাই, মামলা করতে পারবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে বাধ্য করছে কত ধারা? 3 ধারা। আর নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে সেইটা আর মূল মামলা করার সুযোগ থাকছে না। কর্মতৎপর হতে সকলকে অনুপ্রাণিত করে, মানে যারা লেজি, নিজের কর্মতৎপরতা নাই, আজ করব না কাল করব করে বছরের পর বছর কাটিয়ে দেয়, মামলা করছে না, তো তাদেরকে অনুপ্রাণিত করছে কর্মতৎপর হওয়ার জন্য, লেজিনেস কাটানোর জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য। আইন সম্পর্কে সচেতন হতে সকলকে অনুপ্রাণিত করা। কোন কোন আইনে, কোন মামলা, কোন দেওয়ানি মামলা বা সিভিল সুট মেয়াদ কত, তারপরে আপিলের মেয়াদ কত, এই যে বিষয়গুলো জানার জন্য আইন পড়তে হবে না? আইন পড়লে সচেতনতা বাড়বে। তো সচেতনতা বাড়ানোর জন্যই তামাদ আইন তৈরি করেছে। কারণ আপনি সচেতন ভাবে যদি আইন না পড়েন, কোন মামলার তামাদের মেয়াদ কত, তাহলে তো আপনি একটা মামলা ফাইলিংও করতে পারবেন না, সিভিল মামলা। কারণ এখানে তামাদের মেয়াদের একটা ব্যাখ্যা দিতে হয়, যে কজ অফ অ্যাকশন থেকে এখন পর্যন্ত তামাদের মেয়াদ অব্যাহত আছে, শেষ হয়নি। অর্থাৎ মামলা করার যে সময় সেটা বিদ্যমান আছে, এটা ব্যাখ্যা দিতে হয়। তো এইটা ব্যাখ্যা দিতে হলে আপনাকে নিশ্চয়ই জানতে হবে যে এই মামলাটা আমি যে করতে যাচ্ছি এটা কত বছরের মধ্যে করা যায়। যেমন কিছুদিন আগে একটা আমি ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করলাম, যেটার একটা এভিডেভিটের অংশ, হলফনামার অংশ আপনাদেরকে শেয়ার করেছি গ্রুপে। তো সেখানে এটা কিন্তু ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা। ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ, মানে তফসিল 1-এর অনুচ্ছেদ 120 অনুসারে 6 বছর সময়। তো আমার এটা 2.5 বছর পর আসছে আমার কাছে ক্লায়েন্ট। আমি আবার কিছুদিন সময় নিয়েছি আপনাদের নোট রেডি করতে, 2-3 মাস পরে আমি ফাইলিং করেছি। ফাইলিং করার সঙ্গে সঙ্গেই আমি 2 দিনের মধ্যে সমন জারি করিয়েছি। টেম্পোরারি ইনজাংশনও আমি করে নিয়েছি, যেন আমার এই যে আমি একটু গ্যাপ করেছিলাম, 1-2 মাস ডিলে করলাম মামলা ফাইলিং করতে, সেটা যেন কাভার হয়ে যায়। সুদূর অতীতের দাবি আদায়ের পথ রুদ্ধ করা। অনেক দিন আগে আমার দাদার বাবা, বড় বাবা যেটাকে বলা হয়, অনেক পূর্বপুরুষ, 3 পুরুষ 4 পুরুষ আগে তার একটা সম্পত্তি ছিল, সিএস খতিয়ানে তার নাম আছে। তো সেই দাবিকে যদি উত্থাপন করে এতদিন আগের, যদিও হয়তোবা তামাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তো বর্তমানে সেই তামাদের মেয়াদ দিয়ে অনেক অতীতের যে দাবি সেই আদায়ের পথ রুদ্ধ করে দিবে। কারণ অতীতের কোনো কিছু যদি নিয়ে আসা হয়, মনে করেন আমার দাদার বাবার আমলের কোনো কিছু যদি আমি মামলা করতে যাই, তাহলে ওই সময়কার বিষয় সেটা কি সাক্ষীরা ঠিকভাবে বলতে পারবে? সাক্ষীদের তো বলার সুযোগ নাই, কারণ ওই সময়কার কেউই আর বেঁচে নাই। কারণ যখন কোনো কিছু ডিসপিউট বা বিবাদ হয়, বিবাদ যখন তৈরি হয়েছে, ওই সময়কার জীবিত ব্যক্তি যদি থাকে, মামলাটা পরিচালনা করতে সুবিধা হয়। সাক্ষীরাও কিন্তু সাক্ষী দিয়ে সুবিধা হয়, কারণ তার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। আর আমি নিয়ে আসছি 100-150 বছর আগের কোনো ঘটনা মামলা করতে, তাহলে কি সাক্ষীরা তো কেউ বেঁচে নেই। অতএব এই সুদূর অতীতের দাবি পদরুদ্ধ করাটা খুবই জরুরি, যেটা করে তা আমাদের আইনের এটাও একটা উদ্দেশ্য। সুদূর অতীতের কোনো বিবাদ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তাহলে এখানে দাবি রোধ করা আর বিবাদ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রায় কাছাকাছি আহ, অর্থ বা কাছাকাছি সাউন্ড করে বিষয়টা। তারপরেও পয়েন্ট বৃদ্ধি করার স্বার্থে এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিছুটা নিয়ে আসা হয়েছে, যদিও কাছাকাছি কিন্তু সামান্য পার্থক্য আছে দুইটা লাইনের মধ্যে। তো অনেক বই আমি 3-4টা, বড় তো 4টা করে পেয়েছি, 5টা করে পেয়েছি, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য 10টা পয়েন্ট আমি বের করেছি। দীর্ঘকাল পরে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রোধ করা। দেখেন এগুলো কিন্তু কাছাকাছি অর্থ, তারপরেও কিন্তু ভিন্ন একটা পয়েন্ট তৈরি হচ্ছে।
আইনগতভাবে অক্ষম ব্যক্তিদের সহায়তা করা। তাহলে আইনগতভাবে যারা অক্ষম মানে বৈধ অপারগ ব্যক্তি, 6, 7, 8 ও 9 ধারায় যেটা বলা হচ্ছে লিগালি ডিজেবল পার্সন, তাদেরকে কিন্তু সহযোগিতা করাও তামাদি আইনের উদ্দেশ্য, যেটা 6, 7 এবং 8, 9 ধারায় আছে। প্রতারণার মাধ্যমে সত্য আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ধারা 18-তে আছে। 18-তে বলছে প্রতারণা করলে তামাদির মেয়াদটা যখন প্রতারণা সম্পর্কে জানতে পারবে অপরপক্ষ তখন থেকে সৃষ্টি হবে। তার মানে প্রতারণা করে কাউকে আমি একটা কিছু করে রাখলাম, জানতে দিলাম না, দীর্ঘদিন পর আমি সেটা বের করলাম। আমি 10 বছর আগে একটা দলিল করেছি, 10 বছর পর সেটা বের করছি। তো যখন বের করা হলো, যখন বিবাদী জানলো, তখন থেকে তার তামাদের মেয়াদ শুরু হবে। তার মানে প্রতারণা করে কোনো কিছু গোপন রাখলে সেটা ফল নিয়ে আসবে না। বিবাদ স্থায়ীভাবে মীমাংসা করা, তো তামাদের মেয়াদ পার হয়ে গেলে তো বিবাদ মীমাংসা হয়ে যাবে, কারণ সে বিবাদের প্রতিবাদ করার মতো আর কোনো সুযোগই থাকছে না। তাই মানে 3 ধারা সেটা করে দিচ্ছে। 10 নম্বরে সর্বোপরি সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই তামাদি আইনের প্রধান উদ্দেশ্য, যেটা 26, 27 এবং 28। অর্থাৎ একটা জমি একজন দীর্ঘদিন ধরে ভোগ করছে, সুখাধিকারে তার পরিণত হয়েছে। তো একটা মানুষ একটা রাস্তা ব্যবহার করে, একটা কুয়ার পানি ব্যবহার করে, একটা টিউবওয়েলের পানি ব্যবহার করে, তাকে সেটা ব্যবহার করতে দিতে হবে, কারণ সেটা তার ব্যবহারজনিত সুখাধিকারে পরিণত হয়েছে। একটা আলো বাতাসের অধিকারে পরিণত হয়েছে একটা জায়গা, তো এগুলো তাকে দিতে হবে। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা এইভাবেই হবে যে যেটা যে মানুষটা ব্যবহার করছে আশা করা যায় যে সেটা তারই। অতএব যদি ব্যবহার করতে দিতে না চাওয়া হয়, অন্তত 20 বছরের মধ্যে বাধা দিতে হবে। 20 বছর পর আর বাধা দেওয়ার সুযোগ নেই। 28 ধারায় 12 বছরের মধ্যে বাধা দিতে হবে, না হলে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তো এই কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠাও কিন্তু এটা করছে। হ্যাঁ, পাপ্পু ভাই বলছে উত্তর লেখার সময় কি ধারাগুলো দিতে হবে? আপনার যদি মনে থাকে উত্তর লেখার সময় ধারাগুলো দিবেন। ধারাগুলো এখানে উল্লেখ করার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ধারাগুলো দিলে আপনি কানেক্ট করতে পারবেন যে আমি পয়েন্টগুলো কোথা থেকে তৈরি করেছি, কারণ এগুলো সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনার মনে রাখতে সুবিধা হবে। এখন আপনার ধারা মনে থাকলে দিয়ে দিবেন। যেমন 7 নম্বর, আইনগত অক্ষম ব্যক্তিদের সহযোগিতা করা। লিগালি ডিসেবল পার্সনদের 6, 7, 8, 9 ধারায় এটা সম্পর্কে বলা আছে। এটা তো আপনি বুঝতে পারছেন। প্রতারণা 18 ধারায় আছে, বুঝতে তো পারছেন। তো যদি বুঝতে পারেন ধারা দিবেন, আর মনে না থাকলে দিবেন না। তবে ধারা দিলে নম্বর বেশি আসবে, এটা কনফার্ম। কারণ আপনি যত বেশি ধারা জানেন তত বেশি আপনি আইনজ্ঞ, এটা বোঝাতে সক্ষম হবেন পরীক্ষককে। অতএব ধারা দিলে ভালো, না দিলে নম্বর কমবে, কিন্তু একেবারে যে কম নম্বর পাবেন তা নয়। এরপরে আমরা পরের যে প্রশ্ন, যে আমাদের আইন একটি স্বয়ংসম্পূর্ণ আইন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 একটি স্বয়ংসম্পূর্ণ আইন, মানে কারো আর প্রয়োজন হয় না, একাই 100 এরকম, মানে A to Z এর মধ্যে আছে। দেখি, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর সুস্পষ্ট বিধান হলো এই আইনের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো মামলা, আপিল কিংবা দরখাস্ত আদালতে দাখিল না করলে পরবর্তীতে আদালত তা গ্রহণ করবে না। লিমিটেশন অ্যাক্টের 3 ধারা হতে 25 ধারা পর্যন্ত বর্ণিত বিধান মোতাবেক যে কোনো ধরনের মামলা, আপিল কিংবা দরখাস্তর মেয়াদ সম্পর্কে সাধারণ নিয়মাবলী ব্যতিক্রম সহ উল্লেখ করা হয়েছে। এই আইনের মধ্যে 5 ধারায় তামাদি, রেয়াত বা বিলম্ব মওকুফের ব্যবস্থা করা হয়েছে। 28 ধারায় জবরদখলের মাধ্যমে স্থাবর সম্পত্তি মালিকানা বিলুপ্ত হয় এবং জবর দখলকারী সত্ত্ব অর্জনের সময়সীমার বিষয়ে নির্ধারিত বিধানাবলী বর্ণিত হয়েছে। ইহা ছাড়াও অত্র আইনের 26 ও 27 ধারায় ব্যবহারসিদ্ধ অধিকার, সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব যেটা বলি না কেন, ইজমেন্ট অর্জনের সময়সীমা সম্পর্কে বিধান রয়েছে। পাবলিক প্রপার্টি হলে পাবলিক প্রপার্টি হলে হচ্ছে 60 ইয়ার, 60 বছর, আর প্রাইভেট প্রপার্টি হলে 20 বছর। এটা কিন্তু এই 26 ধারাতেই বলে দেওয়া আছে। তাই এই আইনের 5 ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের যে ব্যবস্থা রাখা হয়েছে, উক্ত বিধান ছাড়া আদালত ন্যায় বিচারের স্বার্থে লিমিটেশন অ্যাক্ট এর দ্বারা অনুমোদিত সময়সীমার ব্যাপারে কোনো অনুমান বা ক্ষমা প্রদর্শন করবেন না। তো 5 ধারায় যে বিলম্ব মওকুফের ব্যবস্থা আছে, এর বাইরে 3 ধারায় কিন্তু কোনো মূল মামলার ক্ষেত্রে কোনো ক্ষমা প্রদর্শনের ব্যবস্থা নাই। সিভিল সুট যেটা
মূল মামলা, সেটা তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে কোনোভাবেই সেটা আদালতে আর আসার সুযোগ নাই। সুতরাং যে দাবি তামাদি হয়ে যায় তার সময়সীমা বাড়ানোর এখতিয়ার আদালতের নেই। এমন এমনকি তামাদিকৃত দাবি বা অধিকারকে আদালত পুনর্জীবিত করতে পারে না, আদালতেরও সম্ভব না সেটা। কারণ তিন ধারার যে নিয়ম, মেয়াদ শেষ হয়ে গেলে মামলা খারিজ, এটা মানতে আদালত কি বাধ্য? আদালতের জন্য সেটা বাধ্যতামূলক। এটা কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা নয়, পাঁচ ধারা বিবেচনামূলক। কায়দা লিমিটেশন অ্যাক্ট 1908 বলতে এমন এক স্বয়ংসম্পূর্ণ আইনকে বোঝায় যে আইন দ্বারা সর্বপ্রকার দাবি বা সত্যের দ্বন্দ্বকে অবিরাম গতিকে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে বরং তা চিরদিনের জন্য নিষ্পত্তি করাই সাহায্য করে থাকে। এছাড়া এই আইন প্রতারণামূলক কার্যক্রম প্রতিরোধ করে। একই কথা ঘুরে ফিরে আসছে, তার মানে এর মধ্যে সবকিছুই আছে, এটা বোঝাচ্ছে। লিমিটেশন অ্যাক্টে 29টি ধারা এবং প্রথম তফসিলে 183টি অনুচ্ছেদ রয়েছে। অতএব এই আইনে সব ধরনের বিধিবদ্ধ নিয়মাবলী সন্নিবেশিত হয়েছে, বিধায় একে স্বয়ং সম্পূর্ণ বিধিবদ্ধ আইন বলে গণ্য করা হয়। তাই উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে দ্য লিমিটেশন অ্যাক্ট একটি স্বয়ংসম্পূর্ণ আইন। তো ব্যাখ্যা করা হয়ে গেল। কেন ব্যাখ্যা করা হয়ে গেল? আপনার কিন্তু সর্বশেষে এই লাইনটা দিতেই হবে। এরপরে আমরা চলে যাই টপিক টু, লিগ্যাল ডিসেবিলিটি, বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা। একটা মানুষ, সুস্থ মানুষ, কিন্তু তার একটি হাত নেই। মনে করেন হাত কোনো কারণে অ্যাক্সিডেন্টে কেটে পড়ে গেছে, বা একটা পা নেই, বা দুইটা পা নেই, এরকম হয়। তার মানে শারীরিকভাবে প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিজেবল পার্সন অনেক হয়। তাহলে ফিজিক্যালি যদি ডিজেবল পার্সন হয়, সে কি লিগ্যালি ডিজেবল? এটা আমার প্রশ্ন। কেউ লাইনে এসে বলবেন। মনে করেন একটা লোকের দুই পাই নাই, চলাফেরা করতে কষ্ট, হুইল চেয়ারে চলাফেরা করে। তাহলে সে তো আমরা ফিজিক্যালি ডিজেবল বলবো, কিন্তু সে ফিজিক্যালি ডিজেবল হওয়ার পরে সে কি লিগ্যালিও ডিজেবল বলা যাবে কিনা তাকে? শিহাব ভাই, শিহাব ভাই লাইনে আসেন। আপনি লাইনে আছেন, কথা বলছেন না ভাই। আব্দুল মাজিদ সাহেব আসেন লাইনে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ, স্যার, ভালো এটা আছি। না হবে, কারণ এখন লিগ্যাল যদি, ডিসেবিলিটি বলতে তিনটা, যে নাবালক, উম্মাদ আর জড়বুদ্ধি। সেখানে হ্যাঁ, কিন্তু এই যে ফিজিক্যাল ভাবে যে হাত নাই বা পা নাই সেটার কথা বলা নাই। অতএব তার মানে ওইটাকে তার লিগ্যালি ডিসেবিলিটি বলা যাবে না। তার মানে 18 বছর বয়স হলে এবং মাথা ঠিক থাকলেই সে লিগ্যালি ডিজেবল বলা যাবে না, তাই তো? জি স্যার। আচ্ছা, তো আপনাকে অভিনন্দন, আপনি এই পরীক্ষায় অনেক ভালো করেছেন। এখন আপনি 1 মিনিটে বলবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার আশপাশে অনেক নয়েজ হচ্ছে আপনার। জি স্যার, ভাই চলে আসছে। এই রুমে আবার আচ্ছা, নেটওয়ার্ক থাকে না। আপনাকে শুধু এক এক মিনিট একটু সংক্ষেপে বলবেন যে আপনি এই যে চারটা পরীক্ষা, ক্লাস টেস্ট 1 2 3 4, জি এই স্যার। চারটা পরীক্ষার কি চারটাই দিয়েছেন আপনি? জি স্যার, চারটায় দিয়েছি। আচ্ছা, চারটাই দিয়েছেন। প্রথম, দ্বিতীয়, চারটায় তৃতীয়, দিয়েছি। চতুর্থ, চারটায় দিয়েছেন। এখন আমার প্রশ্ন যে আপনার এই যে আহ, একটা ভালো রেজাল্ট করলেন, প্রথম হলেন, একটা বিশাল ব্যবধানে প্রথম হয়েছেন আপনি। এর আগে প্রথম যারা হয়েছে তারা কিন্তু ক্লাস টেস্ট 3-তে 21 পেয়ে 3 জন ফার্স্ট হয়েছিলেন, এবার আপনি অনেক ব্যবধানে ফার্স্ট হয়েছেন একাই। তো এটার জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করেছেন বলেন, যে এটা এত ভালো রেজাল্ট করার রহস্য কি, এক কথায় আপনি 1 মিনিটে বলবেন। এটা সবার জন্য একটু অনুকরণীয় হবে।
মূলত স্যার আমি যেটা মানে আমি নিজে মাইন্ডে যেটা সেট আপ করছি লেখার সময়, হ্যাঁ। যেমন বার কাউন্সিলকে অভিভাবক প্রতিষ্ঠান বলা হয়। হুম। আমি লেখা শুরু করেছি যে তাহলে বার কাউন্সিলটা কি, তার কি কাজ, কেনই বা তাকে অভিভাবক বলা হয়। তাহলে আমার ধরন হলো যে তাহলে কি জিনিসটা, সেটা সেটা কেমন, বার কাউন্সিলটা কেমন। এই জন্য আমি কি পয়েন্ট গুলা লেখার চেষ্টা করেছি যে যাতে আমি অল্প লেখে বিষয়টা আমি বুঝাইতে সক্ষম হই যে এই কারণে বার কাউন্সিলটা অভিভাবক প্রতিষ্ঠান, আইনজীবীদের অভিভাবক প্রতিষ্ঠান বলা হয়। সেখানে আমি অনেক আচ্ছা। বিস্তারিত আলাপ করতে পারতাম। এই জন্য আমি প্রথম মার্ক করছি যে বার কাউন্সিল কি, তার কাজ কি, আর এই কাজ করার জন্যই তাকে অভিভাবক বলা হয়। হুম। আমি আমি সহজ করে দিই জি স্যার। আপনার। আচ্ছা, আপনি মাত্র 15 পেজ লিখেছেন। এখন আপনি এত জি স্যার। অল্প লিখে নম্বর অনেক ভালো পেয়েছেন। তো এত অল্প লিখার পর আপনার কনফিডেন্স ছিল যে আপনি এত ভালো নম্বর পাবেন? হ্যাঁ জি স্যার, আমি কিন্তু আপনি যখন আমাকে বলছিলেন আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি 40 থেকে 45 পাবো। হুম। কারণ আমি একটা প্রশ্নগুলো একটু শর্ট ছিল। শর্টের মধ্যে প্রশ্নের যে মেন পয়েন্ট গুলো সেগুলো হুম। আমি কোনোটাই ছাড়িনি, সবগুলাই লেখার চেষ্টা করছি। অনেক প্রশ্নের মধ্যে যেমন একটা প্রশ্নের মধ্যে যদি 100টা কি পয়েন্ট থাকে, তার মধ্যে 75টা মেন পয়েন্ট, আমি সেই 75টা মেন পয়েন্ট লিখেছি। এই জন্য অত বেশি আচ্ছা। আমি লিখি নাই, কারণ বেশি লিখলে আমি দেখলাম যে শেষ করতে পারবো না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা জি হচ্ছে স্যার। আপনি এই যে মাত্র 15 পেজ লিখছেন, হ্যাঁ, এবং একটা মোটামুটি ভালো নম্বর পেয়েছেন। এখন আপনার কি মনে হয়েছে যে আমি যে প্রশ্নটা সেট করেছি 2 ঘন্টায় লেখা সম্ভব না? না স্যার, আমার মনে হচ্ছে যে 2 ঘন্টা লেখা সম্ভব। কারণ প্রশ্নগুলা ক্লিয়ার করা ছিল। যেমন আইনজীবী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, এটার মধ্যে 5 মার্ক। এটার মধ্যে খুব বেশি কিছু তো লেখার নাই। এটার মধ্যে টোটাল 5টা লাইন লিখলেই হয়। 5টা এখানে লাইনের জন্য পাঁচ মানে নাম্বার অনেক, আমার তো লিখতেই হবে। এই সময়টা আমার লিখতেই হবে। তো অনেকেই আমাকে অভিযোগ করেছেন যে স্যার, লিখা শেষ করতে পারছি না। মানে আসলে বার কাউন্সিলের যে মূল পরীক্ষা, সেখানে আপনি 4 ঘন্টায় লিখে শেষ করতে পারবেন না। যেমন আমি নিজে অল্প লিখেছিলাম, এই ভাই অল্প লিখেছেন, অল্প লিখার 15 পেজ লিখেছেন। অনেকেই কিন্তু আমি দেখেছি 36-37 পেজ লিখেছেন, 2 ঘন্টাতে 37 পেজ পর্যন্ত লিখেছেন, কিন্তু 20 নম্বরের কাছাকাছি নম্বর পেয়েছেন। তো বেশি লিখলেই যে আপনি নম্বর পাবেন তা না। যেমন আমি প্রশ্ন করেছিলাম, 1 নম্বর প্রশ্ন ছিল অভিভাবক কিনা। এটার জন্য নম্বর কতটুকু ছিল বলেন তো? 2 নম্বর ছিল মাত্র। 2 নম্বরের জন্য অনেকে তিন জি চার স্যার। পেজ লিখেছে। আমি বলেছি অভিভাবক প্রতিষ্ঠান কিনা, 5-এর মধ্যে 2, এবং নিবন্ধন কমিটির যে গঠন সেটার জন্য 3, তাহলে 2+3=5। সুন্দর করে বলা আছে অভিভাবক কিনা, জাস্ট বলা যাবে কিনা, এটার জন্য 2 নম্বর। 3-4 পেজ লিখার দরকার আছে এখানে, বলেন তো? না স্যার, এটা একটা গাইডের মধ্যে শুধু না হ দিয়েও একটা প্রশ্ন আছে। ইয়েস তো অর নো, এখানে অভিভাবক বলা যাবে কি যাবে না। আমি আমি যতটুকু আপনাদের আহ, ওই যে অ্যানসারিং হিন্ট দিয়েছি, আপনারা আশা করে বুঝতে পারবেন। আর অ্যানসারিং হিন্ট দেখার পরে বুঝতে না পারলে তো আমাকে প্রশ্ন করলে আমি পুরো সলিউশন দিয়ে দিব। যেমন এর আগে আমি ক্লাস টেস্ট 2 মেবি সেটার পুরো সলিউশন দিয়েছিলাম, তাই নাকি? তো জি স্যার, যেখানে ওয়ান আপ আপনাদের টু যেটা দিয়েছিলেন। প্রবলেম হবে আমি আমি পুরো সলিউশন দিব, আর যেখানে দরকার হবে না অ্যানসারিং হিন্ট দিব। আমি চাই আপনাদেরকে সৃজনশীলতাকে কাজে লাগান, আপনারা নিজেরা ভাবেন, নিজের মেধাটাকে একটু শানিত করেন। কারণ আমি যদি সবকিছুই সলিউশন দিয়ে দিই, তাহলে আপনি ব্রেনটা কি অলস হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না। তাহলে নতুন কিছু আসলে সেটা ফেস করতে পারবেন না বার কাউন্সিলে। আমি যেভাবে পরীক্ষা নিচ্ছি, জি স্যার। অনেক ভেবে চিন্তে প্রশ্ন সেট করছি, এখান থেকে কমন আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আপনার যে ভাবার জায়গা তৈরি হলো, একটা নতুন কিছু আসলে, যেমন ক্লাস টেস্টে আপনি ফেস করে লিখে আসতে পারছেন, এই অ্যাবিলিটি আপনার ব্রেনের কিন্তু তৈরি হচ্ছে, এবং আপনি মেন্টালি একটা স্টেবল জায়গায় যাচ্ছেন। হঠাৎ আনকমন প্রশ্ন আসলে আপনি আর ঘাবড়ে যাবেন না বার কাউন্সিলের পরীক্ষায়। তাহলে লাভটা কি হবে? আপনি মাথা ঠান্ডা রাখতে পারবেন
এবং আপনার ব্রেন কাজ করবে যে এই ধারা অনুসারে এইভাবে লিখলে আমি নম্বরটা পাবো, কারণ স্যারের ক্লাসে আমি এভাবে প্র্যাকটিস করে আসছি, আমি নম্বর পেয়েছি। কিছু কিছু জায়গায় আমি নম্বর দিইনি, কিছু কিছু জায়গায় নম্বর দিয়েছি। আর যাদের প্রবলেমেটিক প্রশ্নে জিরো পেয়েছেন, পলে আপু বলছিলেন ওনাকে একটাতে জিরো দেওয়া হয়েছে। তো জিরো কেন দেওয়া হয়েছে যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমি তাকে সময় দেবো। তাহলে উনি হয়তোবা কিছুক্ষণ আগেই সেটা প্রশ্ন করেছেন ক্লাসে প্রবেশের আগ মুহূর্তে। এটা যদি আপনি দাবি করেন, আমি তো এই মুহূর্তে সাপোর্ট দিতে পারবো না, ক্লাসে ঢুকেছি। আমার এইটা আমি দিয়ে দিয়েছি শনিবারে, আজ রবিবার। তাহলে আপনাদের চেষ্টা করতে হবে অন্তত ক্লাসের আগে বিকেলেই দিয়ে দেওয়ার, তাহলে আমার নজরে পড়বে। তারপরে আমি আগামীকালকে দিব। তো যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যে আপনি পরপর চারটাই পরীক্ষা দিয়েছেন, এটা আপনার জন্য মানে আপনার ভালো করার এটা একটা ভালো কারণ, যে আপনার চেষ্টা আছে, আপনি গ্র্যাজুয়ালি চেষ্টা করছেন যে আমি আরো ভালো করব, বা হয়তো বা মনের মধ্যে একটা জিত নিয়ে আসছেন, কম্পিটিশন নিয়ে আসছেন, যে আমি না স্যার, ফার্স্ট হওয়ার আমার চেষ্টা আগে করছেন। আগের 1 এবং 2 তে আমি স্যার চতুর্থ হয়েছিলাম, দুইটা হ্যাঁ। পরীক্ষাতে আমি চতুর্থ ছিলাম। হুম। 3 নাম্বার পরীক্ষাটা আমার খারাপ হয়েছিল, আর পরেরটা মোটামুটি ভালো হয়েছে আর কি। ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবগুলা পরীক্ষা দেওয়ার জন্য। আমি যখন আপনার সাথে এমসিকিউ ছিলাম, হুম। যতগুলো এমসিকিউ পরীক্ষা হয়েছে আমি একদিন শুধুমাত্র পরীক্ষা দিতে পারি না, আর সবগুলাতে পরীক্ষা অংশগ্রহণ করেছি। তাহলে এটা দ্বারা কি লাভ হচ্ছে আপনার, এই যে রেগুলার পরীক্ষা দিয়ে কি লাভ আমার, হচ্ছে আপনার? হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে। আমি প্রশ্নের ধরনগুলা বোঝার চেষ্টা করতেছি, কারণ মুখস্থতা তো আর কাজ হচ্ছে না, প্রশ্নের আর কাজ ধরনগুলা হচ্ছে চেষ্টা না। করতেছি। আর অনাকাঙ্ক্ষিত প্রশ্ন যদি আমার সামনে আসে, সেটা আমি কিভাবে ফেস করতে পারি, সেই রকম কিছু প্রস্তুতি আমার মনে হয় আমাদের মধ্যে তৈরি হচ্ছে। যদি আমরা তো ঠিক। ইনশাল্লাহ পরীক্ষার ওই পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে পারি, তাহলে মনে হয় যে আমরা ভালো কিছু করতে পারবো। সেই যে কনফিডেন্স লেভেলটা, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রো করতেছে, তৈরি হচ্ছে। আর সেটাই, আপনার প্রশ্নের তারপরেও ধরন এবং ক্লাসের ধরন আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আমি ব্যক্তিগতভাবে যে প্রশ্ন হুবাহুব না দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছেন, মানে আমাদেরকে ঝালাই করার মতো হচ্ছে আর কি। আমরা যদি ইনশাল্লাহ আপনার অর্ডার অনুযায়ী, নির্দেশ অনুযায়ী পড়াশোনা করি, এখন বাকি আল্লাহর কাছে। আল্লাহ যদি কপালে না রাখে তাহলে তো আর কিছু করার নাই। সেটাই। আল্লাহ যদি মোটামুটি রাখে, আমাদের চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ, বাকিটা স্যার আল্লাহর উপর ভরসা। ইনশাল্লাহ। তো ঠিক আর আছে। আপনি তো স্যার আছেন আমাদের জন্য ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এটা দ্বারা জি স্যার, আসসালামু ওনার সাথে কথা বলে আমি এইটা আপনাদেরকে সবার জন্য একটা মেসেজ দিতে চাইলাম যে উনি কন্টিনিউয়াস পরীক্ষা দিচ্ছেন, মানে ওনার মধ্যে চেষ্টা আছে, এবং উনি কিন্তু যথেষ্ট স্টাডি করছেন। আমার শুধু নোটের উপর নির্ভর করে নাই। 23 সালে যে আমি গাইড রিকমেন্ড করেছিলাম, সেই গাইডও ওনার আছে। উনি এই সাবজেক্টের উপরে আচ্ছা পুরো স্যার। গাইডটাও পড়ে নিয়েছেন। হ্যাঁ। তো এমসিকিউ এর আপনাকে নোট পড়তে হবে, এই রিলেটেড ধারাগুলো পড়তে হবে। যেমন তামাদি আইনের উপরে আগামী শুক্রবার পুরো তামাদি আইনের উপরে পরীক্ষা হবে। তো আপনাকে তামাদি আইনের পুরোটা পড়ে ফেলতে হবে। এমসিকিউ নোট থেকে পড়তে পারেন, রিটেন নোট থেকে পড়তে পারেন, কোনো বিআরএক থেকে পড়তে পারেন, বাজারে কোনো গাইড থাকলে বিগত সালে যতগুলো প্রশ্ন আসছে আপনাকে সবই পড়ে ফেলতে হবে। যদি বলেন এত পড়তে হবে, হ্যাঁ এতই পড়তে হবে আপনাকে। না পড়লে আপনার পাশের সম্ভাবনা কমে যাবে, কারণ খুবই জি এখন স্যার, তামাদি আইনটা হার্ড হয়ে মোটামুটি যাচ্ছে। পড়ছি। 7 আর 8 নাম্বার ধারা স্যার এখন পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারিনি। 7 8 বুঝেন না আপনি? না স্যার, 7 এবং 8 নাম্বারে ওই যে অতিরিক্ত 3 বছর পাবে, এই বিষয়টা আমি হুম। ক্লিয়ার না। আরেকটা পয়েন্টে লেখা আছে যে নাবালক রেখে যদি মারা যায়, হুম। ওই যে আপনার এই নোটের মধ্যে আছে সমর্থ অনুযায়ী, এই হুম। লাইনটা স্যার আমি ক্লিয়ার না। আমি আপনাকে আগেই প্রশ্ন করতাম, হয়তো বা বাকিরা বুঝবে আচ্ছা যে আমার আচ্ছা ঠিক ক্লিয়ার আছে। হয়ে। এই এই মুহূর্তে আমরা জি স্যার। একটু বিরতিতে চলে যাব। হ্যাঁ। জি স্যার। বিরতির পর, হ্যাঁ, তো আমরা দ্বিতীয় টপিক পড়বো এখন। এই টপিকের বিষয়বস্তু হচ্ছে লিগ্যাল ডিজেবিলিটি, অর্থাৎ অপারগতা, যেটা আইনে মেনে নিবে যে হ্যাঁ তিনি অপারগ। কয়টা ক্ষেত্রে অপারগ? 3টা ক্ষেত্রে অপারগ আমরা দেখব। মূলত এটা 6 7 8 এবং 9 ধারাকে টার্গেট করে টপিক। আইনগত অক্ষমতা বলতে কি বোঝেন, বা লিগ্যালি ডিজেবল বা লিগ্যাল ডিজেবিলিটি কি, বৈধ অপারগতা বা আইনগত অপারগতা কি, একই কথা, বিভিন্ন ভাবে আসতে পারে।
আইনগত অক্ষমতার নীতিসমূহ আলোচনা করুন, আইনগত অক্ষমতার নীতির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা আলোচনা করুন, সময়ের অবিরাম চলন বলতে কি বোঝেন। সবগুলোই সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন, পাঁচ 5 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য আসতে পারে। বৈধ অপারগতা বা আইনগত অপারগতা বা লিগ্যাল ডিজেবিলিটি, এটা কি প্রথমে আমরা দেখব। লিমিটেশন অ্যাক্টের 6 ধারায় আইনগত অক্ষমতা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্র ধারার বিধান মতে। আমরা পেনাল কোডে যেমন টিকা পড়েছিলাম, সেই টিকার ভাষাতেই কিন্তু লেখা আছে এখানে। 3 ধরনের ব্যক্তি বৈধ অপারগ হিসাবে গণ্য হবে। তারা হলেন নাবালক, ইংরেজিতে মাইনর; 2 হচ্ছে উন্মাদ বা ইনস্যান; 3 হচ্ছে জড়বুদ্ধ বা জড়বুদ্ধি বা ইডিয়ট। এই 3 ধরনের ব্যক্তি হচ্ছে তারা আইনগত অক্ষম মামলা করার জন্য। কারণ নাবালক একটা মামলায় ভালো মন্দ কি সেটা বুঝবে না, এতটুকু তার অ্যাবিলিটি হয়নি, বোধ জ্ঞান হয়নি। একজন উন্মাদ বা ইনসান বা বদ্ধ পাগল, তিনিও তার মানসিক সমস্যার কারণে বয়স যতই হোক না কেন তিনি বুঝবেন না ভালো মন্দ কিছু। এবং জড়বুদ্ধ, জড়বুদ্ধ বলতে আপনারা পাশে লিখে রাখতে পারেন সহজ সরল। তার মানে উন্মাদ হচ্ছে পুরোটাই মাথা ভারসাম্য নেই, মানে মানসিক ভারসাম্যহীন, মস্তিষ্ক বিকৃতি। আর জড়বুদ্ধ হচ্ছে মস্তিষ্ক বিকৃতি না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সহজ সরল। তার মানে তিনি সহজেই কাউকে বিশ্বাস করেন, সেও হয়তোবা বোধ জ্ঞান একটু কম, মানসিক বিকাশটা সেইভাবে হয়নি, কিন্তু একেবারে উন্মাদ না। এরকম মানে ভালো মানুষ এবং উন্মাদের মাঝামাঝি, তারা হচ্ছে ইডিয়ট বা জড়বুদ্ধ বা সহজ সরল ব্যক্তি। এই 3 ধরনের ব্যক্তিকেই বলা হবে আইনগত অপারগ। শারীরিক অক্ষমতা, সেটা লিগ্যালি ডিজেবল না। 2টি ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য। তাহলে 6 ধারার যে বিধান, যে লিগ্যালি ডিজেবল পার্সন, বিধানটা কি আমরা পরে আসছি, কিন্তু 2টি ক্ষেত্রে লিগ্যালি ডিজেবল হয়ে কোনো লাভ নাই। 2টি ক্ষেত্রে লাভ আছে এবং অন্যান্য ক্ষেত্রে লাভ নাই, সেটা বলছে। 2টা ক্ষেত্র কি কি? মূল দেওয়ানি মোকদ্দমা বা শুট বা এমন কার্যক্রম বা প্রসিডিং এ, অর্থাৎ শুট এবং প্রসিডিং এর ক্ষেত্রে লিগ্যালি ডিজেবল হলে লাভ আছে। কি লাভ? আমাদের মেয়াদটা বন্ধ থাকে। ডিক্রি জারির দরখাস্ত, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি। ডিক্রি হয়তোবা তার বাবা বা তার মা পেয়েছে, ডিক্রি পাওয়ার পরে মা মারা গেছে, এখন ডিক্রিটা জারি করার জন্য তার সন্তান অধিকার প্রাপ্ত হয়েছে, কিন্তু সে কি নাবালক। এখন সে যতদিন না সাবালক হচ্ছে ততদিন ওই ডিক্রিটা জারির মেয়াদটা স্থগিত থাকবে। অত্র ধারার বিধান মতে, এই ধারায় কি বলা হচ্ছে? কোনো ব্যক্তির অন্তত একটি অপারগতা থাকলেও তামাদি গণনা স্থগিত থাকবে। তাহলে 6 ধারায় আমরা আইনগত অক্ষম ব্যক্তি কারা, 3 প্রকারের ব্যক্তি আইনগত অক্ষম, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, 2টি ক্ষেত্রে প্রযোজ্য 6 ধারা, সেটা দেখালাম। এবং এবার এই আইনগত অক্ষম ব্যক্তিরা, এই 3 প্রকারের ব্যক্তিরা কি সুবিধা পাবে, সেটা আছে লাস্ট লাইনে, যে তামাদি গণনা স্থগিত থাকবে। এটাই তো লাভ, যে যতদিন পর্যন্ত সে লিগ্যালি ডিসেবিলিটি তার দূর হচ্ছে, ততদিন পর্যন্ত তার জন্য তামাদির মেয়াদটা কি বন্ধ থাকবে, মানে মামলা করার অধিকার এক্সপায়ার হবে না, কারণ মেয়াদই তো শুরু হচ্ছে না। কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে, এখন একটা ব্যক্তি অপারগ ছিল, মনে করেন একজন উন্মাদ ব্যক্তি, কিন্তু তার সন্তান একজন নাবালক আছে, একজন উন্মাদ ব্যক্তির সন্তান নাবালক, উন্মাদ অবস্থায় মারা গেলেও তার সন্তান নাবালক আছে। তাহলে কোনো ব্যক্তি অপরাগ অবস্থায় মৃত্যুবরণ করলে, অর্থাৎ উন্মাদ অবস্থায় মৃত্যুবরণ করলে, তার আইনানুগ প্রতিনিধি, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে সমর্থ, তাহলে আইনানুগ প্রতিনিধি যদি সমর্থ হন, এর জন্য তামাদি গণনা আরম্ভ হবে। অর্থাৎ আইনগত প্রতিনিধি যদি 18 বছরের অধিক বয়সের কেউ থাকে, এক ব্যক্তি মারা গেল উন্মাদ অবস্থায়, তার স্ত্রী তো আহ, সুস্থ, এবং স্ত্রীর বয়স যদি 20-30, অর্থাৎ তিনি যদি সাবালিকা হন, তাহলে তো তার জন্য এখানে সমর্থ, সমর্থ বলতে যেটা বোঝানো হয়েছে তিনি লিগ্যালি ডিজেবল না, অর্থাৎ এই 3 প্রকারের সমস্যা নাই, তাকে সমর্থ বলেছি আমি। মজিদ সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন, তার আইনানুগ প্রতিনিধি, অর্থাৎ যে নাবালক বা উন্মাদ বা জড়বুদ্ধ ব্যক্তি মারা গেল,
তার আইনানুগ প্রতিনিধি যিনি সমর্থ, তার মানে লিগ্যালি ডিজেবল না, এটাকে সমর্থ বুঝিয়েছি। এর জন্য তামাদি কিন্তু আরম্ভ হবে। শুধুমাত্র বাদী বৈধ অপারগ হলে তার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। আচ্ছা, তামাদি সাহেব ক্লিয়ার হয়েছেন? প্রয়োজনে এখানে ফাঁকা জায়গা আছে, একটু নোট করে নেবেন। সমর্থ নিচে লিখে নেন। সমর্থ নিচে লিখে নেন, মানে আহ বৈধ অপারগ নয়। সমর্থ মানে বৈধ অপারগ নয়। এই হলো 6 ধারার বৃত্তান্ত। এবার চলে আসছি আমরা আইন অপারগতার যে আইনগত অক্ষমতার বা অপারগতার নীতিসমূহ কি কি আছে। নীতিসমূহ 6 সাথে আছে। 6 আর সাথে কিন্তু মূল নীতিটা আছে। অ্যাকচুয়াল যে প্রিন্সিপাল লিগালি ডিজেবল হওয়ার, সেটা 6 এবং 7 আছে। তাহলে আমাদের এই আইন বা লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ও 7 ধারায় আইনগত অক্ষমতার নীতিসমূহ বর্ণিত হয়েছে। নিম্নে এই সম্পর্কে বা এই বিষয়ে আলোচনা করা হলো। 6 ধারার বিধান মতে মূল দেওয়ানি মোকদ্দমা বা সুট বা এমন কার্যক্রম বা প্রসিডিং এবং ডিক্রি জারি দরখাস্ত অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ এ ডিক্রি এর ক্ষেত্রে কোনো ব্যক্তির অন্তত একটি অপরগতা থাকলেও তামাদি গণনা স্থগিত থাকবে। উপরে ঠিক একটু আগে যেটা পড়লাম, একটু আমরা পয়েন্ট আউট করে পড়েছি, আর এখানে আমি এই 6 ধারায় যেটা বলা আছে সেটা উপরে পয়েন্ট আউট করে আলাদা আলাদা করে দেওয়া ছিল, যে দুইটি ক্ষেত্রে প্রযোজ্য এবং আইনটা কি, অর্থাৎ স্থগিত থাকবে মেয়াদ। আর এখানে ঠিক বিয়ার একটা যেভাবে আছে ওই স্টাইলে লেখা আছে, একটু ভিন্নভাবে উপস্থাপন করা আছে একই কথা। কোনো ব্যক্তি অপারগ অবস্থায় মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধি অর্থাৎ সমর্থ যিনি, তার জন্য তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। শুধুমাত্র বাদী বৈধ অপারগ হলে তার ক্ষেত্রে তামাদি গণনা স্থগিত থাকবে। মনে করেন যে মামলার যে বাদী, সে যদি অপারগ হয় তার জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, অর্থাৎ মামলা দায়ের করার জন্য তামাদির মেয়াদ স্থগিত থাকবে। মামলা দায়ের কে করে? বাদী তো করে। বিবাদী সে লিগ্যালি ডিজেবল কিনা সেটা দেখার বিষয় না। একজন নাবালকের বিরুদ্ধেও কিন্তু মামলা করা যায়, একজন উন্মাদকেও কিন্তু বিবাদী করে মামলা করা যায়, এবং একজন জড়বুদ্ধিকেও বিবাদী করে মামলা করা যায়। অর্থাৎ বিবাদী জড়বুদ্ধ না উন্মাদ আর না নাবালক, সেইটা বাদীর দেখার বিষয় না। বাদী সুস্থ আছে কিনা সেটাই দেখার বিষয় ফাইলিং এর সময়। আর যখন লিখিত জবাব দিবে বিবাদী যদি নাবালক হয়, তাহলে বিবাদী পক্ষে নেক্সট ফ্রেন্ড বলে একটা বিষয় আছে, অর্থাৎ নিকটতম বন্ধু, নেক্সট ফ্রেন্ড। এটা আমরা সিপিসি যখন পড়বো বিষয়টা ক্লিয়ার হব, যে কোনো উন্মাদ বা নাবালকের পক্ষে তার নেক্সট ফ্রেন্ড মামলা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে বিবাদী হিসাবে যদি কাউকে মামলায় টেনে নিয়ে আসা হয় সেক্ষেত্রে। এবার আমরা উদাহরণ দেখবো 6 ধারার। নাবালক অবস্থায় একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। নৌকা চালিয়েছিল, আগে তো যানবাহন নৌকাই ছিল বেশি, এখনো আছে। আমাদের নদীমাতৃক দেশ ইন্ডিয়ার কারণে নদী অনেকটা আমাদের মরে যাচ্ছে বাঁধ নির্মাণের কারণে। পানির হিস্সা পাচ্ছি না আমরা, তিস্তার আরো অনেক কারণ আছে জানেন। তো নদীর কিন্তু ভাড়া চলতো অনেক, এখনো অনেক এলাকায় চলে। নদীর নদীতে যে নৌকার ভাড়া, সরি, নৌকার পারাপারের যে ভাড়া, এই ভাড়াটা বাকি আছে, এই ভাড়াটাও মানুষ দিচ্ছে না, হালখাতা করতে হচ্ছে, ব্যাপারটা এরকম। তো এর 4 বছর পর সে সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে মেয়াদ যে কোনো সময় সে মামলা করতে পারবে। তো এইখানে উদাহরণে বলা আছে 4 বছর সে সাবালক হয়, 4 বছর পর সাবালক হয় এবং তাকে 3 বছর দেওয়া হচ্ছে। 3 বছর কেন দেওয়া হচ্ছে এটা আমরা 8 ধারায় গেলে জানতে পারবো, কারণ সর্বোচ্চ 3 বছর সময় পাওয়া যায়। যে নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এরপর সে নাবালক থাকাকালে উন্মত্ত হয়ে যায়। তার নাবালকত্ব ও উন্মাদ অবস্থার অবসানের তারিখ হতে জেড এর বিরুদ্ধে আমাদের মেয়াদ গণনা শুরু হবে। তাহলে তার যে নাবালকত্ব উন্মাদ অবস্থার অবসানের তারিখ হতে, একজন ব্যক্তি প্রথমে কি ছিল? নাবালক ছিল, এবং নাবালক থাকা অবস্থায় মাথা খারাপ হয়ে গেছে, মানে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তার লিগালি ডিসেবিলিটি দুইটা হয়ে গেল, একটা নাবালক মাইনর এবং আরেকটা হচ্ছে ইনস্যান। তাহলে তার নাবালক থেকে 18 বছর বয়স হয়ে, অর্থাৎ নাবালকত্ব দূর হতে হবে, প্লাস উন্মাদ থেকে তাকে সুস্থ হতে হবে। দুইটা
আর ডিজেবিলিটি দূর হওয়ার পরে তার তামাদের মেয়াদ শুরু হবে। এইটা 6 ধারার বক্তব্য। আরো একটি উদাহরণ আছে। এক্স নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এক্স নাবালক থাকাকালে মারা যায় এবং তার নাবালক পুত্র ওয়াই উত্তরাধিকারী হয়। ওয়াই এর নাবালকত্ব অবসানের তারিখ হতে ওয়াই এর বিরুদ্ধে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। তো আগে বাল্যবিবাহ খুব হতো। তো বাল্যবিবাহ হলে অনেকেই কি হতে পারে, 18 বছরের পূর্বেই কিন্তু সন্তান জন্ম দিতে পারে। এখানে এক্স নাবালক ছিল। এখন এই যে এক্স, ইনি নারী না পুরুষ সেটা তো বলা হয়নি। বাংলাদেশে অনেক আছে, এখনো হচ্ছে। 18 বছরের কম বয়সে অনেক বা নাবালিকা মা হচ্ছেন। তো যদি এই এক্স কে নারী চিন্তা করি আমরা, নাবালিকা চিন্তা করি, তাহলে এইটা এখন খুব একটা কিনা অসঙ্গতি না। যদি এক্স কে পুরুষ চিন্তা করি তাহলে এটা একটু হাস্যকরও বটে যে তা সে নিজে নাবালক কিন্তু তার আবার একটা নাবালক সন্তানও আছে। একটু মানে শুনতে একটু হাস্যকর মনে হয়। কিন্তু এইটা আমরা 1909 সালের 1908 সালের এটা আইন পড়ছি, ওই সময় এই উদাহরণটা দিয়েছেন। এটা কিন্তু বেয়ার একটা উদাহরণ। তাহলে নাবালক থাকাকালে তিনি একটা মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছে এবং নাবালক থাকাকালে মারা গেছে, মনে করেন 17 বছর সামথিং কয়েক মাসে সে মারা গেল এবং তার একটা পুত্র সন্তান আছে ওয়াই। সে উত্তরাধিকার হলো এবং তার স্ত্রী মারা গেছে। যদি নারী হয়, একমাত্র ওই পুত্র সন্তান ওয়াই উত্তরাধিকার, অন্য কেউ কিনা মামলা করার অধিকার প্রাপ্ত হচ্ছে না, কারণ উত্তরাধিকার যদি একমাত্র হয় সেক্ষেত্রে ওয়াই এর নাবালকত্ব অবসানের তারিখ হতে ওয়াই এর বিরুদ্ধে তামাদি মেয়াদ শুরু হবে। তার মানে একজন ব্যক্তির নাবালকত্ব বা উন্মাদ বা জড়বুদ্ধ যে বৈধ অপারগতা থাকা অবস্থায় যদি মেয়াদ, মানে কোনো মামলা করার অধিকার হয়, সে প্রাপ্ত হয়, তাহলে কিন্তু মেয়াদ গণনা শুরু হবে না, স্থির থাকবে। কারণ সে লিগালি ডিজেবল, এটা তাকে কি দিতে হচ্ছে, একটা ছাড় দেওয়া হচ্ছে। সেই মানে সুযোগ সুবিধাটা পাচ্ছে নাবালক হিসেবে। তো নাবালক হিসেবে মারা গেলে এই নাবালকত্বটা মানে মামলা করার অধিকার তো শিফট হলো এক্স থেকে ওয়াই এর উপরে, নাবালক সন্তানের উপরে। সন্তানের ক্ষেত্রেও 6 ধারা প্রযোজ্য হয়ে যাবে। প্রথমে পিতার ক্ষেত্রে বা মাতার ক্ষেত্রে প্রযোজ্য ছিল এক্স এর উপরে, পরে ওয়াই অর্থাৎ নাবালক সন্তানের উপরে একই ধারা প্রযোজ্য হয়ে যাবে। মানে বংশ পরম্পরায় এটা প্রযোজ্যতা চলতে থাকবে। এরপরে আমরা 7 ধারার নীতিটা কি দেখি। আবার 7 ধারার বিধান মতে কতিপয় বাদী বা দরখাস্তকারীগণের জন্য তামাদি গণনা আরম্ভ হতে হলে অন্তত একজনের অপারগতা অবসান হতে হবে। তবে একজনের জন্য তামাদি গণনা আরম্ভ হলে তা সকলের জন্যই অতিবাহিত হতে থাকবে। মনে করেন যে, উদাহরণটা পড়লে আরো ভালো বুঝতে পারবেন। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। বি, সি ও ডি যার অংশীদার। মনে করেন একটা পার্টনারশিপ বিজনেস বা ফার্ম আছে, যার মালিক বি, সি, ডি, এই তিনজন হচ্ছে মালিক। এবং এ হচ্ছে এদের কাছে দেনা আছে, হয়তো বা কোনো প্রোডাক্ট নিয়েছে বা কোনো টাকা ধার নিয়েছে এদের কাছ থেকে। এ হচ্ছে মনে করেন 1 লক্ষ টাকা ঋণে পড়ে আছে এই ফার্মের কাছে, যার মালিক বি, সি, ডি। বি উন্মাদ, সি নাবালক, আর ডি যেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই এ কে দেনামুক্ত করতে পারে। এখন এ এসে ডি কে যদি বলে, ডি ভাই আপনি তো সুস্থ আছেন, নাবালকও না, উন্মাদও না, জড়বুদ্ধিও না, তো আমার যে 1 লক্ষ টাকা ঋণ আছে এটা আমি আপনার হাতে দিয়ে দিতে চাচ্ছি, আপনি আমাকে একটা রসিদ দিয়ে টাকাটা নিয়ে নেন। বি এবং সি, উন্মাদ এবং নাবালক, তাদের আশা আমি এতদিন বসে থাকতে পারছে না। ডি তো নিতে পারবে, কারণ ডি তো সুস্থ, ডি তো লিগালি ডিজেবল না। যদিও বি সি লিগালি ডিজেবল, তো বি সি এর পক্ষে কিন্তু ডি একাই তার টাকাটা নিয়ে এ কে ঋণ মুক্ত করতে পারবে, দায় মুক্ত করতে পারবে। ফলে বি, সি ও ডি এর বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। অর্থাৎ এ যদি নিজে থেকে টাকা না দেয়, সেক্ষেত্রে যেদিন অস্বীকার করবে সেদিন থেকে টাকা আদায়ের মেয়াদ কিন্তু চলতে থাকবে। এ বলল, ডি যে একে বলল, ভাই আপনি তো আপনার থেকে 1 লক্ষ টাকা পাই, টাকা দেন। এ বলল, আমি টাকা দিতে পারবো না, যা করেন তাই, যেভাবে টাকা নিতে পারেন নেন। অর্থাৎ আমি টাকা দেওয়ার বিষয়টা অস্বীকার করলো। যখনই এ টাকা দেওয়ার বিষয়টা অস্বীকার করলো কার কাছে, ডি এর কাছে, ওই সময়ে তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে গেল। এবং যেহেতু ডি এর জন্য শুরু হয়ে গেল, তখন বি আর সি এর জন্য শুরু হয়ে গেল। বি আর সি
নাবালক থেকে সাবালক হওয়ার পরে সি বলতে পারবে না আমি তো ওই সময় নাবালক ছিলাম, আমি তো এখন মামলা করব। তখন আদালত বলবে ডি তো তখন সুস্থ ছিল, ডি কেন মামলা করেনি? ডি এর জন্য যেহেতু সময় চলছিল, আপনাদের তিনজনের জন্যই সময় চলছিল। এটা হচ্ছে 7 ধারার বক্তব্য। অর্থাৎ এখানে একাধিক বাদী থাকবে, একাধিক নাবালক, মানে একাধিক ব্যক্তির মধ্যে সবল ব্যক্তিও থাকবে, আবার লিগালি ডিজেবল ব্যক্তিও থাকবে, এবং সক্ষম ব্যক্তিও থাকবে। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। ই এফ ও জি যার অংশীদার। ই এফ উন্মাদ, ই এফ দুইজন উন্মাদ এবং জি নাবালক। এবার দেখেন তিনজনই লিগালি ডিজেবল। এবার তো কারোর জন্য মেয়াদ অতিবাহিত হবে না, কারণ এটা 6 ধারার মধ্যে চলে যাবে। 7 ধারার মধ্যে যদিও এই উদাহরণটা 7 ধারার মধ্যে আছে, তবু এটা 6 ধারার মতন মনে হবে। 6 এবং 7-এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, 6 হচ্ছে একজন ব্যক্তি থাকবে প্রথমত, তারপরে উত্তরাধিকার সূত্রে অন্য আসলে আসলো। কিন্তু 7 ধারায় হচ্ছে একাধিক ব্যক্তি থাকবে। একাধিক ব্যক্তির যদি সবাই লিগালি ডিজেবল হয়, যেমন ই বা এফ সুস্থ না হওয়া পর্যন্ত এবং জি সাবালক না হওয়া পর্যন্ত, তাদের কারো বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হবে না। 7 ধারায় দুইটা বক্তব্য। 1 নম্বর বক্তব্য, একাধিক যদি বাদী থাকে, তার মধ্যে অন্তত একজনও যদি সুস্থ থাকে, তাহলে তার জন্য মেয়াদ চলতে থাকবে, তার মানে সবার জন্য চলতে থাকবে। 2 নম্বর উদাহরণে আমরা কি দেখলাম? একাধিক বিবাদী আছে, ঠিক, একাধিক বাদী আছে, ঠিক আছে, কিন্তু সবাই লিগালি ডিজেবল, তার মানে কারো জন্য আর মেয়াদ গণনা শুরু হবে না, অর্থাৎ সবার জন্য স্টপ থাকবে। এই হয়ে গেল লিগালি ডিজেবল বা আইনগত অক্ষমতা নীতি। আইনগত অক্ষমতা নীতি মেবি কিন্তু দুইটা সেকশনে বলা আছে। আচ্ছা, স্বপন ভাই প্রশ্ন করেছে, বি সি ডি তিনজনের অংশীদারি সম্পত্তি কি একজন বিক্রি করে দিতে পারবে, পারবে না? এখানে বলছে যে এ দেনাগ্রস্ত। এখন এই উদাহরণটা যদি আমি বলি, মনে করেন যে এখানে যেহেতু ফার্মের টাকাটা দিতে চাচ্ছে এ, তার মানে ফার্মকে টাকাটা আদায় করতে হবে। এই কারণে এই মেয়াদটা শুরু, মানে গণনা শুরু হবে। কিন্তু টাকাটা যদি এ দিতে না চায়, তাহলে মামলা কাকে করতে হবে? ডি কে মামলা করতে হবে। তাহলে তামাদের মেয়াদ গণনা শুরু হয়ে যাবে ডি এর বিরুদ্ধে। এখন ডি অন্য জায়গায় সম্পত্তি বিক্রয় করতে পারবে কি না, এইটা অংশীদার, এই যে তাদের পার্টনারশিপ যে ফার্ম আছে, ফার্মের যদি কন্ডিশন থাকে, সেক্ষেত্রে পারবে। কিন্তু এখানে তামাদি আইনের সাথে কোনো কানেকশন নাই এই বিষয়টা। এখানে আপনি প্রশ্ন করেছেন যেটা, একটু লাইনেই আসবেন আপনি, স্বপন ভাই। স্বপন ভাই লাইনে আসেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? আপনি যেটা প্রশ্ন করেছেন যে এখানে এই যে 1 নম্বর উদাহরণকে টার্গেট করে যে ডি জি তাদের জি ফার্মের কোনো সম্পত্তি বিক্রয় করে দিতে পারবে কিনা। তো জি। সম্পত্তি বিক্রয় করতে পারবে কিনা সেটা পার্টনারশিপ যে ডিড আছে, ডিডে উল্লেখ করা আছে, মানে পাওয়ার কার কতটুকু আছে। এখন আপনি বলতে পারেন এখানে বি এবং সি, একজন উন্মাদ একজন নাবালক, তারা পার্টনারশিপের কিভাবে মালিক হলো? ঘটনাক্রমে মালিক হয়েছে যখন হ্যাঁ। বি সুস্থ ছিল, ওই সময় হয়তো পার্টনারশিপে গেছে। এবং সি নাবালক অবস্থায় কি করে পার্টনারশিপে গেল? তাহলে সি এর হয়তো বা পিতা বা মাতা বা নানা বা দাদা, তার কোনো জি উত্তরাধিকার, মানে উত্তরাধিকার সূত্রে সি এখানে পার্টনারশিপে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? জি তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে এরা সম্পত্তি বিক্রয় করতে পারবে কিনা, তো বিক্রয় করতে পারবে কিনা সেটা তো আমাদের আইনের বিষয় না। এটা বিক্রয় করতে পারতেও পারে, নাও পারতে পারে। পার্টনারশিপ একটা ডিড হয়, সেই ডিডে কি উল্লেখ আছে সেটা ডিপেন্ড করছে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তো এখানে দেখেন, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত। এ যদি দেনাগ্রস্ত হয়, এ তো ফার্মে টাকা দিবে, এই টাকা আদায়ের জন্য ডিকে মামলা করতে হবে। তাই এখানে বাদী কারা হচ্ছে? ফার্ম বাদী হচ্ছে না এখানে। জি। যেহেতু ফার্ম বাদী হচ্ছে, তাই ডি যেহেতু সুস্থ আছে, তাই ডি এর এই জন্য উদাহরণ বুঝতে পারতে আমি উল্টাটা চিন্তা করছি আর কি, যে এটার উল্টাটা কি হয়। এখানে তো না, এ দিতে আসছে, আমি গ্রহণ করলাম। এখন আমি হুম, বলতেছি যে আমি আমাদের তিনজনের অংশীদারিত্ব থেকে আমি এই অন্যের অংশকে আমি বিক্রি করে দিতে পারবো কিনা, যেহেতু তারা একজন উন্মাদ একজন নাবালক, এখানে আমি সুস্থ হ্যাঁ, আছি, আমি এখানে বিক্রি করতে পারবো কিনা, এটাই প্রশ্ন এখানে ছিল এটা, আর কি। এটাকে যদি আমি উল্টো করে উদাহরণটা দিই, সেটা বিক্রয়ের বিষয় আসছে না। এখন যদি এর বিষয়টা এরকম হয়, মনে করেন ফার্মটাই এর কাছে দেনাগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ।
এরকম হইতে এই পারে। জি জি। ফার্মটা এর কাছে দেনাগ্রস্ত। এখন ফার্ম ডি বললো যে আমি কি করব না, টাকা দিতে পারবো না, যা খুশি তাই করো। এখন মামলা কে করবে? এ করবে। এ করবে। এখন এ তো সুস্থ, এর জন্য তো আমাদের মেয়াদ অবশ্যই চলতে থাকবে। তখন তো হুম। লিমিটেশন ওই ফার্মের উপরে যাচ্ছে না, লিমিটেশন এর উপরে যাচ্ছে। তার মানে চিন্তা করতে হবে সব সময়। এখানে আপনার একটা নোট নিয়ে নেন নিচে, যে সব সময় বাদীর উপরে তো আমাদের মেয়াদ কাউন্ট করা হয়, বিবাদীর উপরে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের বিষয়টা ঠিক আছে। আমার প্রশ্নটা ছিল যে ডি বিক্রি করতে পারবে কিনা, সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে কিনা সে ডিড অনুসারে। ওকে। জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে এই ধারা মামলা বা ডিক্রি জারির বিষয় সোহাগ ভাই বলেছেন। কি বলেন বুঝতে পারলাম না, ক্লাস শেষে প্রশ্ন করবেন। আইনগত অক্ষমতার নীতির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা আছে কিনা। তাহলে 6 ধারায় আমরা কিছু নীতি পড়লাম, 7 ধারায় একটা নীতি পড়লাম। 6 ধারায় হচ্ছে একক ডিজেবল পার্সন, আর 7 ধারায় দেখলাম একের অধিক, দুইজন অন্তত, 3জন 4জন 5জন 7জন হতে হবে, অন্তত 2জন হলে 7 ধারায় যেতে পারে। তাহলে এটার এই 6 এবং 7 ধারার যে সুবিধা, এই যে মেয়াদ গণনা বন্ধ থাকবে, এই সুবিধাটা পাওয়া যাবে না কোন ধারায়? 8 ধারায়। এটাই ব্যতিক্রম। আইনগত অক্ষমতা নীতির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা, লিমিটেশন অ্যাক্টের 8 ধারায় আইনগত অক্ষমতা নীতির ব্যতিক্রম বর্ণিত হয়েছে, নিম্ন এই বিষয়ে আলোচনা করা হলো। এই যে নিম্নে এই বিষয়ে আলোচনা করা হলো, এই ভাষাগুলো দেওয়া জরুরি। আপনি নিম্নে কি আলোচনা করতে চলেছেন হেডিং অন্তত দেওয়া জরুরি, 1 লাইনের একটা সূচনা দেওয়া জরুরি, যেভাবে আমি এখানে দিয়েছি। 8 ধারার বিধান মতে, 8 ধারায় কি আছে? 6 ও 7 ধারায় বর্ণিত আইনগত অক্ষম ব্যক্তিদের জন্য তামাদির মেয়াদ স্থগিত সংক্রান্ত নীতিসমূহ, নীতিসমূহ কেন আমি বলছি? 6 ধারাও নীতি আছে, 7 ধারাও নীতি আছে, এই কারণে নীতিসমূহ বলছি। অগ্রকোয়ের বা প্রিয়াম্পশন মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে 8 ধারায় স্পষ্ট বলছে যে 6 ধারা এবং 7 ধারায় যে যারা লিগালি ডিজেবল পার্সন, এরা একটা ছাড় পাচ্ছে, তাদের জন্য মেয়াদ গণনা বন্ধ থাকছে, অর্থাৎ আমাদের যে ঘড়ি সেটা বন্ধ থাকছে। কিন্তু 8 ধারায় এসে বলছে প্রিয়াম্পশন মামলায় এই লিগালি ডিজেবিলিটির কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এই 6 7 ধারায় যে বিধান সেটা অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ অগ্রকয়ের মোকদ্দমার ক্ষেত্রে কোনো আইনগত অক্ষমতার জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ স্থগিত থাকবে না। অর্থাৎ অগ্রকয়ের যে মোকদ্দমা দায়েরের মেয়াদ, ওই ফিক্সড মেয়াদই সবার জন্য প্রযোজ্য, লিগালি ডিজেবল হোক আর ডিজেবল না হোক, একই। আবার অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে, তাহলে অন্যান্য বলতে প্রিয়াম্পশন বা অগ্রকয়ের বাদ দিয়ে অন্যান্য মোকদ্দমা, যে মোকদ্দমার কথা আমরা মেয়াদগুলো জানতে পারি, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর অ্যাক্টের 42 ধারায় মামলা, 8 ধারায় মামলা, 9 ধারায় মামলা, তারপরে 31 ধারায় মামলা, 35 ধারা মামলা, 44 ধারায়, তারপরে আরো অন্যান্য যে ইনজাংশনের বিষয় আছে, প্রতিটারই মেয়াদ বর্ণনা করা আছে। তো এগুলোর মেয়াদ পার হয়ে গেলে অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছি। আইনগত অপরগত অবসানের পর মোকদ্দমা দায়েরের জন্য অতিরিক্ত সর্বোচ্চ 3 বছর সময় পাওয়া যাবে। এখানে আব্দুল মাজিদ সাহেবকে একটু আমি ডেকে নেব, ওনার এখানে বারবারই প্রবলেম হচ্ছে। আগের ভিডিওটা দেখলে আরো ওনার এটা ক্লিয়ার হতো। তো একটু মাজিদ সাহেব আসবেন, আপনাকে লাইনে নিয়ে বুঝিয়ে দিই বিষয়টা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই যে সর্বোচ্চ 3 বছর সময় পাবে, এইখানে আপনার প্রবলেম, তাই তো? জি স্যার, এটাই আমার প্রবলেম। আচ্ছা, মনে করেন আপনি আর আপনার বন্ধু বাজারে গেছেন, ঠিক আছে? জি কোথায় স্যার। গেছেন? বাজারে। হ্যাঁ, এটা আপনি এই মুহূর্তে নোট করেও নিতে পারেন, নোটের উপরে এই জায়গায় নিচে, অথবা পরে হ্যাঁ। ভিডিও শুনে এটা জি বুঝবেন। এই উদাহরণটা আপনার প্রয়োজন হবে, আমি এই যে উদাহরণটা বলছি। আপনি আর আপনার বন্ধু বাজারে গেছেন, সামনে ঈদ। মনে করেন আপনি একটা কি কিনবেন, জুতা কিনবেন, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আপনি বাটা বা অ্যাপেক্সের একটা ভালো জুতা কিনবেন, একটা শু কিনবেন, যেটার দাম হচ্ছে 3000 টাকা। কত টাকা? শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু আমি যখন প্রশ্ন করবো আপনি একটু রেসপন্স করবেন।
তো মনে করেন জি স্যার। একটা জুতার দাম হচ্ছে 3,000 টাকা। এখন আপনার কাছে ওই জুতাটা পছন্দ হয়েছে 3,000 টাকার, কিন্তু আপনার কাছে টাকা আছে মনে করেন 2,800 টাকা। কত টাকা আছে? 2800 টাকা। কত টাকা শর্ট আছে আপনার? 200 টাকা। এই 200 টাকা আপনার বন্ধুর থেকে ধার চাইতে হবে যদি ওটা নিতে চান, তাই না? ওই সময় জি স্যার। কেন ধার চাইতে হচ্ছে? কারণ 200 টাকা আমার শর্ট আছে। 200 টাকা শর্ট আছে, এটা মনে রাখবেন যে শর্ট আছে। ঠিক আছে? জি। তো জি যতটুকু স্যার। শর্ট থাকবে আপনাকে ততটুকু ধার দিবে। এখন আপনি যদি 500 টাকা চান, তখন আপনার বন্ধু বলবে তোমার তো লাগবে 200 টাকা, তুমি কেন 500 টাকা চাচ্ছ? 200 টাকাই নাও, আর গাড়ি ভাড়া আমি দিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে যতটুকু শর্ট পড়বে ততটুকু ধার ধার নেওয়া যাবে। তার মানে এই ধারটাকে কি বলা হচ্ছে? হেল্প। ধারটা আপনার ফ্রেন্ডের কাছ থেকে কি নিচ্ছেন? হেল্প নিচ্ছেন। তো এখানে আট ধারা হেল্প করছে। কিভাবে হেল্প করছে দেখেন। এবার আপনি মনোযোগ সহকারে দেখেন। এ নাবালক জি থাকাকালে একটি মিরাস আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। মিরাস আদায়ের জন্য তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর। এর 11 বছর পর সে সাবালক হয়। ঠিক আছে? তাহলে তার জন্য আর কয় বছর জি বাকি স্যার। আছে? 12 বছরের মধ্যে 11 বছর 1 বছর। চলে গেছে। তাহলে সাধারণত আইন অনুসারে তার মামলা দায়েরের জন্য মাত্র 1 বছর সময় অবশিষ্ট আছে। ভাই নয়েজ হচ্ছে, কথা বুঝতে পারবেন না। আমার এখানে না স্যার। আপনার এখানে না? আপনার ওখানে হচ্ছে নয়েজ, মানে পাশে কেউ কথা বলছে বা টেলিভিশন চলছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ও, পাঁচশো ধন্যবাদ। টাকা স্যার, বন্ধ করে দিয়ে আসছি। জি স্যার। জি। আচ্ছা, তো 11 বছর পর সে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে তার মামলা দায়েরের জন্য আর কত সময় আছে? 1 বছর অবশিষ্ট আছে। ঠিক আছে? জি স্যার। কিন্তু ধারা 6 ও 8 এর বিধান অনুসারে সে আরো 2 বছর অতিরিক্ত পাবে। তাহলে 6-এ কি বলা হয়েছে? সে যেহেতু নাবালক, তার জন্য তামাদি মেয়াদ স্থগিত থাকবে। এটা 6 বললো। 8 এসে বলছে স্থগিত থাকবে মেনে নিলাম, কিন্তু 3 বছরের বেশি দিব না। এখন তার কাছে আছে কত? এক। 3 হতে হলে আর কত লাগবে? 2। 2। তাহলে 1-এর সাথে 2 যুক্ত করলে 3 হবে। অর্থাৎ সাবালক হওয়ার তারিখ হতে পরবর্তী 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা করতে পারবে। মনে করেন আপনার কাছে ছিল 2800, 200 টাকা ধার নিলেন। তেমনি তার কাছে 1 বছর জি স্যার। আছে, আরো 2 বছর তাকে হেল্প করা হবে, ধার দেওয়া হবে, কারণ সে সবেমাত্র সাবালক হয়েছে। তাকে তো বুঝতে হবে। তাই যেহেতু সে সবেমাত্র সাবালক হয়েছে, 18 বছর বয়স কিন্তু খুব বেশি বয়স না। অনেকে 18 বছরে জমি জমার কিছুই বোঝে না। তাই 1 বছরের সাথে 2 বছর তাকে ধার করা হবে, কারণ অ্যাটলিস্ট তাকে 3 বছর দিতে হবে মামলাটা বোঝার জন্য। এটাই হচ্ছে 8 ধারায় সর্বোচ্চ 3 বছরের ফ্যাক্ট। এখন তার যদি 0 বছর সময় থাকতো, মানে 1 বছরের সময় নাই। এখন মনে করেন আপনি বাজারে গেছেন, আপনার একটা বন্ধুর জুতা কিনতে গেছেন। আপনার জুতা কেনার প্ল্যান ছিল না, আপনার কাছে জুতা কেনার জন্য বাজেট নাই। একটা জুতা পছন্দ হয়ে গেল, জুতার দাম 3,000 টাকা। আপনার পুরো 3,000 টাকা বন্ধু থেকে ধার করতে হবে কিনা? জি স্যার। তার মানে যখন সময় শূন্য হয়ে যাবে, তাও 3 বছর অতিরিক্ত সময় 3 দিবে। বছর পাবে। আট আট ধারা দিবে। এখন মনে করেন জুতার দাম হচ্ছে 3,000, আপনার কাছে আছে 4,000। কত টাকা আছে আপনার কাছে? 4000 টাকা। জুতার দাম কত? 3000 টাকা। আপনার কি হেল্প লাগবে? না স্যার। তাহলে আপনার তো এমনিতে 4,000 আছে, আপনার জুতা কেনার সাথে আরো কিছু কিনতে পারবেন। তার মানে যখন জি স্যার। 3 বছরের কম সময় থাকবে, তখন আপনাকে 3 বছর হওয়ার জন্য ততটুকু হেল্প করা হবে যতটুকু হেল্প দরকার। আর যখন আপনার 3 বছরের বেশি সময় এমনিতেই থাকছে, আপনার তো ওই লিগালি ডিসেবিলিটির যে সুবিধা নেওয়ার দরকারই হচ্ছে না। এমনি যদি 4 বছর থাকে, এমনি যদি 5 বছর থাকে, এমনি যদি 10 বছর থাকে, ওই নর্মাল সময় আপনি ব্যবহার করলেন। অর্থাৎ 3 বছরের নিচে থাকলে ওই 3 বছর হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু হেল্প করা হবে, 8 ধারা হেল্পটা করবে। আর যদি
3 বছরে বেশি থাকে, 8 ধারার কাছে যাওয়ার দরকার নাই, 6 ধারার দরকার নাই, মানে সে যে নাবালক ছিল এটা বলারই দরকার নাই কোর্টে। বুঝতে পারলেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরো উদাহরণ পড়ি। এ উন্মাদ থাকাকালে একটি বংশগত পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। বংশগত পদ লাভের জন্য এর 6 বছর পর সে সুস্থ হয়। উন্মাদ থাকাকালে তাই সুস্থ হচ্ছে, আর নাবালক থাকলে সাবালক হয়। সাধারণ আইন অনুসারে তার মামলা দায়েরের জন্য 6 বছর অবশিষ্ট আছে, কারণ বংশগত পদ লাভের জন্য তামাদের মেয়াদ 12 বছর। 6 বছর পার হয়েছে, 6 বছর আরো সে 6 বছর উন্মাদ হয়ে অবস্থায় গেছে। কাটাই দিছে। আরো 6 বছর আছে। ভাই জুতার দাম 3,000, আপনার কাছে আছে 6,000। আর কি 6 আর 8 ধারে আপনার যাওয়া দরকার আছে? না স্যার। তাই 6 ও 8 এর বিধান অনুসারে সে আর অতিরিক্ত সময় পাবে না। আছেই তো আপনার 6 বছর, 3 বছরের জন্য আপনার 8 ধারে যাওয়ার দরকার আছে। ঠিক আছে জি না? না স্যার। জি স্যার। জুতার উদাহরণের সাথে ম্যাচ করছে। ম্যাচ করছে স্যার। জুতার উদাহরণ কাজে লাগলো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মোট কথা হলো যে আচ্ছা, শর্ট পড়লে আমি দাঁড় করবো, আর যদি শর্ট না পড়ে তাহলে তো আমার দরকারই নেই। ধারে দরকার নেই, ওখানে যাওয়ারই দরকার নাই, আমি লিগালি ডিজেবল ছিলাম বলারই তো দরকার নাই। আচ্ছা, এ জড়বদ্ধ থাকাকালে একটি জমির দখল পুনরুদ্ধারের জন্য জি মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 3 বছর পর জড়বদ্ধ থাকা অবস্থাতেই সে মারা যায়। কাহিনী দেখেন। তাহলে জমির দখল উদ্ধার 12 বছর সময়, 3 বছর সে জড়বদ্ধ অবস্থায় নষ্ট করে গেছে, তার মানে এখন কত বছর আছে? 9 বছর। 9 বছর। তাহলে সে যেহেতু মারা গেল, তার যে ছেলে মেয়ে বা তার স্ত্রী, সাধারণ আইন অনুসারে তার বৈধ প্রতিনিধির জন্য, বৈধ প্রতিনিধি মানে তার সম্পত্তি যে পাবে, মামলা দায়েরের জন্য 9 বছর অবশিষ্ট আছে। তাহলে 3 বছর সে জড়বদ্ধ অবস্থাতেই নষ্ট করে চলে গেছে, তাহলে 9 বছর তার কাছে আছেই তো। তাহলে 6 এবং 8 ধারার বিধান অনুসারে তার বৈধ প্রতিনিধি আর অতিরিক্ত সময় পাবে না। এমনিতেই 9 বছর আছে, 3 বছর নিয়ে সে আর কি করবে, তাই না? কিন্তু জি তার স্যার। বৈধ প্রতিনিধির কোনো অপারগতা থাকলে সেই সুবিধা পেত। এখন মনে করেন বৈধ প্রতিনিধিও যদি আবার নাবালক হয়, তাহলে নাবালক যদি মনে করেন চলতে চলতে যদি আরো কিছুদিন সময় চলে যায়, তাহলে সেও সুবিধাটা পেত, সেটা বলা হচ্ছে। তো আশা করে বুঝতে পেরেছেন। জি স্যার, ক্লাস থ্যাংক ইউ শেষে স্যার। আমার ক্লাস শেষে আমি এই এই 8 ধারার যে এমসিকিউ আমার নোট, এটা আমি দিয়ে দেবো। এমসিকিউ নোটে একটা সুন্দর ক্যালকুলেশন করা আছে। হ্যাঁ, এমসিকিউ নোটটা স্যার আমার হাতে আছে এখন। আপনার এমসিকিউ নোট সেটা যদি 23 সালের হয় তাহলে সেটাতে কাজে আসবে না। 24 সালের এমসিকিউ আচ্ছা। নোট এখানে অনেক এক্সপান্ড করা হয়েছে, একটা যোগ বিয়োগ ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এটা দিলে আপনারা জি স্যার। বুঝতে পারবেন, আমি সেটা স্ক্রিনশট দিয়ে দেবো একটা পেজের। তো ধন্যবাদ আপনাকে, আশা করি আচ্ছা বুঝতে ঠিক পেরেছেন। আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার আমরা চলে যাই সময়ের অবিরাম চলন। সময় থেমে থাকে না, ঘড়ি থেমে থাকতে পারে, সময় থামে না। সময়ের অবিরাম চলন বলতে কি বুঝি? তার মানে টিকা লিখতে হবে আমাদের। লিমিটেশন অ্যাক্টের 9 ধারায় সময়ের অবিরাম চলন বিষয়টি বর্ণিত আছে। তাহলে সময়ের অবিরাম চলন এটাও কিন্তু লিগালি ডিজেবিলিটিরই কিন্তু একটা পার্ট। অত্র ধারার বিধান মতে সময়ের অবিরাম চলন বলতে বোঝায় একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে, মানে একবার ঘড়ি চলতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করতে পারবে না। তবে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এই ধারা প্রযোজ্য নয়। তাহলে 9 ধারার একটা আবার ব্যতিক্রম আছে। এখানে যদি আমি বলতে থাকি যে এই যে উপরে যে একটা উদাহরণ দিলাম আমি, এই উদাহরণটাই দিই। উদাহরণটা এবার আমি পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করব। এ উন্মাদ থাকাকালে, এটা হচ্ছে সময়ের অবিরাম চলন, এটা বোঝানোর জন্য উদাহরণ। এ উন্মাদ থাকাকালে একটি বংশগত পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তাহলে উন্মাদ থাকা অবস্থায় যেহেতু মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছে, এতক্ষণ তার কি এর 6 বছর পর সে সুস্থ হয়, তার মানে 6 বছর পর্যন্ত সে সময় নষ্ট করেছে। তার হাতে কয় বছর আছে? 6 বছর আছে। এখন এখান থেকে আমি মুখে একটু উদাহরণটা অন্যরকম করি।
এই 6 বছর পর মনে করেন সে 2 দিনের জন্য বা একদিনের জন্য সে সুস্থ হয়ে গেল। কি হলো? সে একদিনের জন্য সুস্থ হয়ে গেল, একদিনের জন্য সুস্থ হওয়ার পর আবার সে উন্মাদ হয়ে গেল। ঘটনা দেখেন। তাহলে এ উন্মাদ থাকাকালে বংশগত পদ লাভের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 6 বছর পর সে সুস্থ হয়, মানে পাগল অবস্থায় ছিল 6 বছর, একদিনের জন্য সুস্থ হয়ে আবার পাগল হয়ে গেল। 9 ধারা বলছে এই যে একদিন সুস্থ ছিল ওই একদিনেই তাকে মামলা করে ফেলতে হবে, না হলে ওই যে আহ, তারপরে আবার সে কি হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয়বার যখন সে দ্বিতীয় মেয়াদে উন্মাদ হবে, দ্বিতীয়বার যখন সে অসুস্থ হবে, তখন কিন্তু আর তামাদের মেয়াদ তার আর গণনা শুরু হবে না, কারণ একদিন যে চলতে শুরু করেছিল, ঘড়ি যেহেতু একদিন চলেছে তাই এখন চলতেই থাকবে। তার মানে তার জন্য দ্বিতীয়বার উন্মাদ হয়ে গেলেও মেয়াদ গণনা বন্ধ থাকবে না। এটাই হচ্ছে সময়ের অবিরাম চলন বা 9 ধারার বক্তব্য। এটাও আমি 9 ধারাটা আমি এমসিকিউ নোটের স্ক্রিনশট দিলে এখানে উদাহরণ আছে, তাহলে বুঝতে পারবেন। তো এখানে 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে, এর বেশি আসবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের আলোচনা থেকে যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করবেন। সোহাগ ভাই প্রশ্ন করছিলেন টেক্সট আকারে। সোহাগ ভাই প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন, আর অন্যদের যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করবেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব। এই ক্লাসের ভিডিও কালকে দুপুর বা বিকেলে দিব। আর যারা এমসিকিউ ব্যাচে আছেন তাদেরকে বলি আজকে রাত্রে এমসিকিউ এর ফলাফলটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো কেউ যেহেতু হাত উত্তোলন করছেন না, আর সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।